খাওয়ার জন্য ওরম করে খুলে যায় ওরা। খুব ভালো করে জানি ওরকম ঝিনুকের ভেতরেই মুক্ত থাকে। সাগরের তলায় তিল ধারণের জায়গা নেই, শুধু ঝিনুক আর ঝিনুক খুলে রয়েছে। খোলা জায়গায়, প্রবালের খাঁজে, যেখানেই ঠাঁই পেয়েছে শুধু ঝিনুক আর ঝিনুক। শোয়ালো পাখির বাসার মতো আঁকড়ে রয়েছে যেন প্রবালের গা। কত লক্ষ কোটি ডলারের সম্পদ পড়ে রয়েছে ওখানে, কল্পনা করে পা কাঁপতে লাগলো আমার। দুর্বল হয়ে এলো, যেন দেহের ভার রাখতে পারবে না। মনে হতে লাগলো এরকম দৃশ্য শুধু স্বপ্নেই সম্ভব। এত কিছুর মধ্যেও কি এক অদ্ভুত উপায় যেন সজাগ হয়ে গেল আমার ষষ্ঠ ইন্দ্রিয়। অকারণেই ঝট করে ফিরে তাকালাম কার্নেসের দিকে। এক্কেবারে সময় মতো তলিয়ে গেল। তাকিয়ে ভালো করেছিলাম। তার চোখে এক ধরনের বন্য দৃষ্টি, কলে ঠান্ডা করে দেয়। ওরকম আর কখনো কোনো মানুষের চোখে দেখতে পাইনি আমি। হাত চলে গেছে পকেটে। ওখানেই তার পিস্তলটা থাকে, আমি জানি। চেহারাটা কুৎসিত হয়ে উঠেছে। চিবিয়ে চিবিয়ে বলল, খুব বেশি নেই এখানে, কি বলো? আমাদের দুজনের নেওয়ার মতো হবে না। লাফিয়ে সরে গেলাম। আর একটা মুহূর্ত দেরি হলেই গুলি খেতে হতো। অল্পের জন্য মিস হয়ে গেল বুলেট। তখন আমার অবস্থা কল্পনা করতে পারছো? প্রশান্ত মহাসাগরের মাঝখানে রয়েছি, কার্নেসের হাতে পিস্তল, খুলে নেশা চেপেছে তার মাথায়। আমার কাছে অস্ত্র বলতে কিছুই নেই। ছুরি বের করে ফেলেছে তার সাগরেদরা। পালানোর পথ নেই, লুকোনোর জায়গা নেই। সারা জাহাজে এমন একটা জায়গা নেই যেখানে গিয়ে লুকাবো। ঝাঁঝরা করে দেওয়া হবে আমার শরীর। বুঝতে পারলাম আমার দিন শেষ। বিদ্যুৎ চমকের মতো মনে পড়লো, মুক্তোর ক্ষেত দেখেছে বটে কার্নেস, কিন্তু সেটার অবস্থান জানা নেই তার। আমরা কোথায় রয়েছি জানে না। জানি শুধু একমাত্র আমি। লগবুকে লিখিনি। তবে সেক্সটেনটা দেখলে জেনে যাবে কার্নেস। পরে এসে তুলে নেওয়ার ব্যবস্থা করতে পারবে। আমি যদি মরি, তাকেও পেতে দেবো না ওই মুক্ত। সেক্সটেনটার রিডিং ছাড়া কিছুইতেই বের করতে পারবে না কার্নেস আমরা কোথায় রয়েছি। এমনিতেও মরেছি, অমনিতেও। গুলির পরোয়া আর করলাম না, মরিয়া হয়ে দিলাম ছুট। গুলি করলো কার্নেস, তাড়াহুড়োয় আবার মিস করলো। পৌঁছে গেলাম হুইলের কাছে, থাপা দিয়ে তুলে নিলাম সেক্সটেনটা। সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠলাম আনন্দে। আবার গুলি করলো কার্নেস, কিন্তু ওর গুলিতে আমার মরণ লেখা নেই, ঈশ্বরের দয়া। ঠিক ওই মুহূর্তে জোরে এক ঢেউ এসে বাড়ি মারল জাহাজের গায়ে। ভীষণ দুলে উঠল জাহাজ, পড়ে গেলাম আমি। কার্নেসও পড়লো, কিন্তু তার সাগরেদরা বহাল তবিয়তেই রইল। ছুরি নিয়ে তেড়ে এলো আমাকে খুন করার জন্যে। মুরব্ব হওয়ার চেয়ে সাগরে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু অনেক ভালো মনে হলো আমার। দ্বিধা করলাম না আর। ঝাঁপ দিয়ে পড়লাম পানিতে। প্রাণপণে সাঁতরাতে লাগলাম। প্রাণের ভয়ে সাঁতরাচ্ছি। উঠতে উঠতে দেরি করে ফেললো কার্নেস। ততক্ষণে আমি দূরে চলে গেলাম। গুলির রেঞ্জের বাইরে যেতে পারিনি, কিন্তু অত দূর থেকে পিস্তল দিয়ে গুলি করে ঢেউয়ের মাঝে একটা মানুষের গায়ে লাগানো আর সম্ভব ছিল না। তবুও গুলির পর গুলি করতে লাগলো সে। আমার আশেপাশে এসে পড়লো কয়েকটা। গায়ে লাগলো না। কিছুতেই আমাকে পালাতে দিতে রাজি নয় কার্নেস। ফিরে তাকিয়ে দেখলাম পাল ঠিক করছে সাদেররা। জাহাজের মুখ ঘুরিয়ে আমাকে ধাওয়া করলো। জানি পালাতে পারবো না, ধরো আমাকে পড়তেই হবে। সাগরের মাঝে কোথায় যাব? বাতাসও বইতে আরম্ভ করেছে। খানিক আগেও যেরকম শান্ত ছিল সাগর, সেরকম নয়। দুবার আমার পাশে চলে এলো জাহাজ। পাশ দিয়ে যাওয়ার সময় ডুব মারলাম। এলোপাতাড়ি গুলি চালাতে লাগলো কার্নেস। লাগাতে পারলো না। বাতাসে বেগ বাড়লো। ভীষণ গড়াতে লাগলো জাহাজ। এই অবস্থায় রেলিংয়ের কিনারে দাঁড়িয়ে গুলি করা খুব কঠিন। বাতাস আর একটু হলেই বাড়তি গুলি করা বাদ দিয়ে জাহাজ সামলাতেই ব্যস্ত হতে হলো তাকে। নলে যাবে কাত হয়ে, ডুবে, কিংবা প্রবালে বাড়ি খেয়ে হবে ছাতু। ধীরে ধীরে আমার কাছ থেকে সরে যেতে লাগলো স্কুনারটা। আমি বাঁচব না জানি, তবে শান্তিতে মরতে পারবো, এই যা। সেটাও আর তেমন সুখকর কল্পনা মনে হলো না কয়েক মিনিট পরে। কিন্তু মরা ছাড়া আর কি করবোই বা কি? কল্পনা করতে পারছো? প্রশান্ত মহাসাগরের মাঝখানে, ডাঙা নেই, হাঙরের ঝাঁক, তার উপর প্রচণ্ড ঝড়ো বাতাস। সাংঘাতিক না? হ্যাঁ, মারাত্মক, স্বীকার করলো ওমর। এক্কেবারে ঠিক শব্দটা বলেছ, মারাত্মক। অনেকক্ষণ বলে বলে গলা শুকিয়ে এসেছে জজের। চুমুক দিয়ে দিতে লাগলো গেলাসে। দম নিয়ে আবার বলতে লাগলো, একটা খড় নেই যে ধরে ভাসবো। জাহাজডুবি হলে অনেকেই অনেক কিছু পায়, ধরতে পারে। আমার নেই। তবে চিত হয়ে থাকলে অনেকক্ষণ ভেসে থাকা যায়, যদি হাঙরে না ধরে। পানি গরম। চিত হয়ে ভেসে রইলাম। খুব আস্তে আস্তে পা দিয়ে লাথি মারছি পানিতে, ভেসে থাকার জন্যে। বেশি জোরে নাড়তে সাহস পাচ্ছি না, যদি হাঙরের নজরে পড়ে যায়। কাপড় খুলে ফেলে দিলাম বোঝা কমানোর জন্যে। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম কখন ভেসে ওঠে হাঙরের পিঠের পাখনা। সাই সাই করে ছুটে আসে পানি কেটে। দু একটা এলো কাছাকাছি, তবে কোনোটাই মানুষ খেকো নয়, কামড়াতে এলো না আমাকে। দিগন্তে হারিয়ে গেল জাহাজটা। আমার চারপাশে শুধু ঢেউ আর ঢেউ। আমি জানি মরবো, তবু ইচ্ছে করে তো আর ডুবে যেতে পারি না। ভেসেই রইলাম। রাত হলো, বাতাস পড়ে গেল। শান্ত হতে লাগলো সাগর। ভেসেই রয়েছি তখনও। মনে হতে লাগলো কেন ভেসে রয়েছি। যন্ত্রণা আরো দীর্ঘ হচ্ছে। মরে গেলেই তো হয়।
কিন্তু একেবারে নিরাশার মধ্যেও মানুষ বেঁচে থাকতে চায়, টিকে থাকতে চায়। আমারও হয়েছিল সেই অবস্থা। মরা দরকার, মরলেই ভালো হয়, কিন্তু মরতে আর পারছি না। কেউ যে আমাকে তুলে নেবে তারও কোনো আশা নেই। কয়েক হাজার বর্গ মাইলের মধ্যে তখন কোনো জাহাজ আছে কিনা কার্নেসের স্কুনারটা ছাড়া সন্দেহ। আর থাকলেই বাকি, জানতে পারছে না আমি রয়েছি এখানে। বছর পেরিয়ে গেলেও কোনো জাহাজ এসে আমাকে উদ্ধার করার সম্ভাবনা নেই। কিন্তু আমার কপাল ভালো, বাঁচবো, তাই এমন একটা স্রোতে পড়ে গেলাম যেটা আমাকে টেনে নিয়ে চললো। কোথায় যাব জানতাম না, উত্তর মেরুর দিকে না দক্ষিণ আমেরিকার দিকে। যেদিকেই যাই বাঁচবো না এটা ঠিক, ধরেই নিয়েছিলাম। সকালবেলা দেখতে পেলাম ওটাকে, কাছেই, খুব নিচু, পানির সমতল থেকে সামান্য উঁচুতে। টিপটা দেখলাম না, শুধু চোখে পড়লো নারকেল গাছের মাথা। মনে হলো পানি থেকে গজিয়ে উঠেছে। আশা হলো মনে, সাঁতরাতে শুরু করলাম সেদিকে। ভালো করেই জানি শুধু পানিতে নারকেল গাছ জন্মাতে পারে না, ডাঙা আছেই। আজব একটা ব্যাপার ঘটলো আমার মধ্যে। বাঁচার সম্ভাবনা দেখা দিতেই যতক্ষণ জেনেছি মৃত্যু নিশ্চিত, ভয় ডর আশঙ্কা কোনো কিছুই ছিল না। যেই বাঁচার আশা দেখলাম অমনি সেসব এসে চেপে ধরলো, সেই সঙ্গে উদ্বেগ আর উত্তেজনা। মনে হতে লাগলো গাছগুলোর কাছে পৌঁছার আগেই হাঙরে খেয়ে ফেলবে আমাকে, কিংবা ডুবে মরে যাবো সাঁতরাতে না পেরে। কাছে পৌঁছে গেলাম। এটা সেই দ্বীপ, জাহাজ থেকে যেটা দেখেছিলাম। আরেকটু হলেই তীরে গিয়ে তরি ডুবতে বসেছিল আমার। ভীষণ ঢেউ আছড়ে পড়ছিল তীরে, চুবিয়ে মারার জোগাড় করেছিল। সেই 10টা মিনিট জীবনে ভুলতে পারবো না আমি। প্রতিটা অ্যাটল ঘিরে গড়ে উঠেছে প্রবালের দেয়াল, তার ভেতরে লেগুনে শান্ত পানি। কিন্তু সেখানে যাওয়া সহজ নয়। কোন দিক দিয়ে মুখ বুঝতে পারলাম না। কিছু লেগুন আছে প্রশান্ত মহাসাগরে, যেগুলোতে ঢোকার কোনো মুখই থাকে না সাগরের দিক থেকে। তার বাইরের দেয়ালগুলোতে যে কি ভয়ানক বেগে ঢেউ আশ্রে পড়ে, না দেখলে বুঝবে না। প্রচণ্ড কোনো শক্তি, পাহাড়ের মতো অনড় কোনো কিছুকে নাড়াতে চাইলে যে কাণ্ডটা ঘটবে, অনেকটা সেরকম ব্যাপার। আর কোনোভাবে বোঝাতে পারছি না। হাজার হাজার টন পানির বোঝা নিয়ে এক একটা ঢেউ গর্জন করতে করতে ছুটে আসছে। দেখে মনে হচ্ছে এমন শক্ত কোনো জিনিস নেই যা ঠেকাতে পারে ওই ঢেউকে। কিন্তু আটকে ফেলেছে প্রবালের দেয়াল। ঢেউয়ের গোড়ায় ধরে টান মেরে যেন ছিনিয়ে নিচ্ছে ওটার জিভ। পুরো 1 মিনিট শূন্যে তুলে ঝুলে থাকছে পানির পর্বত। তারপর হাজারো বজ্রের মিলিত শব্দকে এক এক করে ধসে পড়ছে হুড়মুড় করে। টকবক করে যেন ফুটছে ওখানকার সাগর। সাদা ফেনা তৈরি করছে, লম্বা একটা সাদা রেখা সৃষ্টি করছে সেসব ফেনা। যেন ফেনার স্তূপকে টেনে লম্বা করে দিচ্ছে অদৃশ্য কোনো হাত। সরে যেতে চাইছে পরাজিত ঢেউয়ের সঙ্গে, কিন্তু দেয়ালের মায়া কাটাতে না পেরে রয়ে যাচ্ছে পরের ঢেউটা আসার অপেক্ষায়। চলছে এভাবেই বছরের পর বছর, একটানা, থামাথামি নেই। মাঝে মাঝে যেন ক্ষেপে গিয়ে সমস্ত রাগ প্রবালের উপর ঢেলে দেয় সাগর, ঝাল মেটাতে চায়। সেটা হারিকেনের সময়। ওই সময় কোনো নৌকা কিংবা মানুষ, ঢেউ আর দেয়ালের মাঝখানে পড়লে ভর্তা হয়ে যাবে। যাই হোক, আমি যখন পৌঁছালাম তখন হারিকেন ছিল না। সাঁতরাতে থাকলাম দেয়ালের ধার দিয়ে, পেয়ে গেলাম একটা পথ। এগিয়ে গেলাম সেদিকে। ঢেউ এসে ধরে ফেললো আমাকে, ছুঁড়ে ফেলে দিল দেয়ালের ভেতরে একেবারে সময় মতো। কারণ তখন কয়েকটা হাঙর আগ্রহ দেখাতে শুরু করেছিল আমার প্রতি। কয়েক মিনিট ধরে আমার পিছে লেগেছিল। ভেজে একটা কম্বলের দলার মতো গিয়ে নেতিয়ে পড়লাম সৈকতে। লোকটোক ছিল দ্বীপে? তাড়াতাড়ি জিজ্ঞেস করলো মুসা, উত্তেজনা একটু কাঁপছে তার কণ্ঠ। সাংঘাতিক আগ্রহ নিয়ে শুনছে জজের গল্প। না, জবাব দিল জজ। আগেই তো বলেছি নির্জন, রবিনসন ক্রুসো হয়ে গেলাম। একা, শুধু একা আমি, আর কেউ নেই। সে অত্যন্ত একটা পায়ের ছাপ দেখতে পেয়েছিল দ্বীপে, আমি তাও পেলাম না। সৈকতে পড়ে থাকতে দেখলাম শুধু নানা রকম ঝিনুক আর নারকেল। প্রথম ভাবনাটা হলো পানির জন্যে, যদি মিষ্টি পানি না থাকে। কিন্তু ঈশ্বর কাউকে বাঁচাতে চাইলে সব ব্যবস্থা করেই দেন। আমাকেও দিলেন, পানি আছে দ্বীপে। ওই নোনা পানির মাঝে কোত্থেকে যে এলো এই মিষ্টি পানি বলতে পারবো না। এই প্রশ্নের জবাব আমি কিছুতেই বের করতে পারিনি। পানি খেলাম, নারকেল খেলাম, বালিতে কিছুক্ষণ শুয়ে থেকে শক্তি সঞ্চয় করলাম শরীরে। তারপর উঠলাম দ্বীপটা ঘুরে দেখতে। কোন স্বর্গে উঠেছি জানার আগ্রহ হলো খুব। খুবই সুন্দর দ্বীপ, তাতে কোনো সন্দেহ নেই। লেগুনের দিক দিয়ে চোখ ফেরানো যায় না, এতই সুন্দর। কিন্তু সৌন্দর্য দেখার অবস্থা তখন নেই আমার। একটা কথা এখন জোর গলায় বলতে পারি, রবিনসন ক্রুসোর গল্প পড়তে যতটা ভালো লাগে, বাস্তবে তার মতো অবস্থায় পড়লে লাগে ঠিক তার উল্টোটা। যেমন খারাপ লাগে তেমনি অসহায়। যতই ভাবতে লাগলাম বাকি জীবনটা এখানে একা কাটাতে হবে, ততই চুপসে যেতে লাগলাম ভেতরে ভেতরে। ভাবো একবার, এত টাকার মুক্ত পেলাম, জানি কোথায় আছে, তুলে নিতে পারলে গাজের হালে কাটাতে পারে জীবনটা। তা না, হয়ে গেলাম রবিনসন ক্রুসো। আর কোনো জাহাজ না আসুক, মুক্তোর খোঁজে কার্নেসে জাহাজ আসতে পারে, হয়তো বাড়ি ফেরার একটা ব্যবস্থা হলেও হতে পারে। এই আশায় তাকিয়ে রইলাম সাগরের দিকে। তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করে ফেললাম। জাহাজ আর এলো না। আর দেখলাম না তার স্কুনারটাকে। ওই দ্বীপে কতদিন ছিলেন আপনি? জিজ্ঞেস করলো কিশোর। মাত্র 3 মাস। আর একবার আমার ভাগ্যকে ধন্যবাদ দিতে হয়। রাটুনা থেকে দু একজন মার্কুইজান এসে ক্যানোতে করে নিয়ে যায় আমাকে, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটার মার্কুইজান নামের ইংরাজি অর্থ করলে হয় সাগরের হাসি, আর ছেলেটার নাম ঝিনুক।
ওরকম নামই পছন্দ করে ওখানকার লোকে। কঠিন নাম নয়, সহজ। বেশিরভাগই সাগর কিংবা প্রকৃতির সঙ্গে মিলিয়ে রাখে। মনে রাখা বোধহয় সহজ, সেজন্যেই। মাছ ধরতে বেরিয়েছিল দুজনে। অ্যালবিকোর মাছ। ছোট একটা ঝড়ে পড়ে স্রোতের মুখে পড়ে যায়, ভেসে যায় দূর সাগরে। তাতে মোটেও উদ্বিগ্ন নয় ওরা। ওরকম হরহামেশাই ঘটে। সাগরে ভেসে যায়, আবার বাড়ি ফেরে। সাগর ওদের কাছে ডাঙার মতোই। ডাঙায় যেরকম সহজ ভঙ্গিতে হাঁটতে পারে, পানিতেও তেমনি সাঁতরাতে পারে। পানিকে একটুও ভয় পায় না। ভাসতে ভাসতে এসে আমার দিকটা চোখে পড়েছিল ওদের। পানি আর নারকেলের জন্য চলে এসেছিল। পেয়ে গেল আমাকে। কি হাসাটাই না হাসলো আমাকে ওখানে দেখে, যেন এক মস্ত রসিকতা। ওদের কাছে এরকম দ্বীপে থাকাটা তো কিছু না, সেজন্য কিছুই মনে করলো না। তবে আমি খুশি হয়েছিলাম ওদেরকে দেখে, সাংঘাতিক খুশি। সাথে করে আমাকে রাটুনায় নিয়ে গেল ওরা। তারপর ক্যানোতে করে এ দ্বীপ থেকে সে দ্বীপ, সে দ্বীপ থেকে আর এক দ্বীপ করতে করতে 2 মাস গিয়ে নৌকা হিভায় পৌঁছালাম। ওই অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপ ওটা। আরও 3 মাস অপেক্ষা করতে হলো আমাকে জাহাজের জন্যে। জয়সী গ্রিম এলো তার স্কুনার নিয়ে, তুলে নিল আমাকে, তাহিতিতে পৌঁছে দিল। জানতে পারলাম কার্নেস ফ্রি এসেছিল, তারপর আবার চলে গেছে। এসে তাড়াহুড়ো করে চলে যাওয়ায় আমি ভাবলাম নিশ্চয়ই মুক্ত সন্ধানে গেছে। যাবেই, তাতে অবাক হওয়ার কিছু নেই। এত টাকা সম্পদ দেখে এসে কোনো মানুষটা আনতে যাবে না। সে গেলেও আমি চিন্তা করলাম না, আসল অবস্থান জানা নেই তার। কিছুতেই বের করতে পারবে না অত বড় মহাসাগরের মাঝে। শুধু আমি জানি কোথায় আছে সেই ঝিনুকের ক্ষেত। আর গাধাটা আমাকে খুন করতে না চাইলে অবশ্যই জানিয়ে দিতাম ওকে। মুক্তগুলো তুলে আনার জন্যে ভাবনা চিন্তা শুরু করলাম। দ্বীপের এক জাহাজের মালিককে লোভ দেখানোর চেষ্টা করলাম। আমার সঙ্গে গেলে তাকে আধা আধি বকরা দেওয়ার কথা বললাম। রাজি হলো না, বিশ্বাসই করলো না আমার কথা। ওসব অঞ্চলে এরকম গল্প প্রায় এসে বলে নাবিকেরা। বেশিরভাগই মিথ্যে, তাই কেউ আর বিশ্বাস করতে চায় না, হেসেই উড়িয়ে দেয়। আর ওদেরই বা দোষ দেবো কি? আমার নিজের চোখে না দেখলে কেউ এসে যদি আমাকে বলতো, তাহলে আমি বিশ্বাস করতাম না। আমিও মুখের উপর হাসতাম। যদিও এরকম ক্ষেত অনেক পাওয়া গেছে, মুক্তও তুলে নিয়ে এসেছে কেউ না কেউ। রাটুনায় থাকার সময় স্থানীয়রা আমাকে কয়েকটা ছোট মুক্ত উপহার দিয়েছিল। অন্যান্য দ্বীপেও পেয়েছি কিছু, বিক্রি করে টাকাও পেয়েছি, কিন্তু এতই সামান্য, তা দিয়ে বড় ধরনের একটা অভিযান চালানো সম্ভব নয়। অনেক খরচ, জাহাজের ভাড়া করতে হবে, ডুবুরির পোশাক লাগবে, আরও অনেক জিনিস। তাহিতির বেশি দিন থাকতে সাহস হলো না। কোনোদিন ফিরে চলে আসতে পারে কার্নেস, ঠিক নেই। মুখোমুখি হলে আমাদের একজনকে মরতেই হতো। খুনের দায়ে অ্যারেস্ট হতো আর একজন। টাকা জোগাড়ের জন্য চলে গেলাম অস্ট্রেলিয়ায়। সেখানেও একই অবস্থা, কেউ বিশ্বাস করতে চায় না। দু একজন যাও বা বিশ্বাস করলো, এত বেশি খবর জানতে চাইলো, বলাটা উচিত মনে করলাম না। ওরা একেবারে জায়গার ঠিকানাই চায়। বলে দিলে আমাকে ফাঁকি দিয়ে নিজেরাই যদি চলে যায়, কিছুই করতে পারবো না। শেষে ভাবলাম পৃথিবীতে এখন টাকার জায়গা বলতে আমেরিকা আর জাপান। জাপানিরা বেশি চালাক, ওদেরকে রাজি করাতে পারবো না। বাকি থাকলো আমেরিকা, চলে এলাম। মনে করলাম যদি কেউ ইন্টারেস্টেড হয়। তেমন কাউকে পেয়েছো? জানতে চাইলো ওমর। না, পাবে বলেও মনে হয় না। আসলে কাউকে বিশ্বাসই করাতে পারবে না। আর কেউ যদি করেও, এত বড় জুয়া খেলতে রাজি হবে না। জুয়া? প্রায় চিৎকার করে উঠলো ডজ। জুয়া বলছো কেন? সোজা আমি জায়গাটা নিয়ে চলে যেতে পারি। নোটবুক আর পেন্সিল বের করলো ওমর। তাইতে থেকে তোমার দ্বীপটার দূরত্ব কত? নাম কি? কোনো নাম নেই, ম্যাপে বের করতে পারিনি। ওদিকের অনেক দ্বীপের নামই নেই ম্যাপে। নেভির চার্টে হয়তো থাকতে পারে। হো, বেশ, তাহলে একটা নাম ঠিক করে ফেলা যাক। যাও, ওটার নাম রেখে দিলাম ডজ আইল্যান্ড। তাইতে থেকে কত দূর? 800 মাইল মতো হবে। লেগুনে জাহাজ ঢোকানো যাবে? নিরাপদ? তা যাবে। প্লেন তো নেওয়া যাবে না। এক কাজ করা যেতে পারে, ফ্লাইং বোট। ল্যান্ড করা যাবে? উড়ে যাওয়ার কথা ভাবছো নাকি? কেন নয়? গাল চুলকালো ডজ। না, তেমন অসুবিধা নেই, তবে একবারও কথাটা মনে আসেনি আমার। পকেটে টাকা না থাকলে বুদ্ধিও খোলে না। স্কুনারে করে যাওয়ার চেয়ে তাতে খরচ বেশি পড়বে, কিন্তু যাওয়া যাবে তাড়াতাড়ি। তা যাবে। ফ্লাইং বোট থেকে পানিতে নামা যাবে? ডুব দিয়ে ঝিনুক তোলার জন্যে? যাবে, আবহাওয়া ভালো থাকলে। ওখানকার সাগর শান্তই দেখেছি আমি। ডাইভিংয়ের অভ্যাস তো নিশ্চয়ই করে ফেলেছো এতদিনে। ওখান থেকে যখন মুক্তো তোলার কাজ করেছো, ভালো মতো। কি কি জিনিস লাগবে জানো তো? ভুলচুক করবে না? নিশ্চয়ই জানি, করবো না। তাহলে ফ্লাইং বোটের ব্যবস্থা যদি করে দিই, আর সমস্ত খরচা যদি জোগাড় করে দিই, মুক্তোর বকরা দিতে রাজি আছো? দেবো না মানে? নিশ্চয়ই দেবো, চেঁচিয়ে উঠলো ডজ। তুমি সব খরচ দেবে, আমি তুলে আনার ব্যবস্থা করবো, আধাআধি ভাগ হবে। আধাআধিতে চলবে না, এত টাকা আমি একলা দিতে পারবো না। কিশোরের সাহায্য লাগবে। কি কিশোর? তোমার চাচার কাছ থেকে কিছু জোগাড় করতে পারবে? পারবো। বলতে একটু দ্বিধা করলো না কিশোর। চাচাকে চেনে সে, এরকম ঝুঁকি নেওয়ার অভ্যাস আছে তার। অনেক ঝুঁকি নিয়েছেন জীবনে। মেরেচির বাধা না থাকলে এই অভিযানে শুধু টাকা দেয়াই নয়, তিনি নিজেও বেরিয়ে পড়তেন, জানে সে। তবে 3 ভাগ করলে চলবে না। আমার সঙ্গে মুসা আর রবিনও যাচ্ছে, 5 ভাগ করতে হবে। কি বলো মুসা? আমি অবশ্যই যাব, মুসা জবাব দিল। তবে মুফতে বকরা নিতে চাই না। বাবাকে বলে আমিও কিছু টাকা বন্দোবস্ত করতে পারবো আশা করি, যদি মাকে না শোনায়। ভেরি গুড, ওমর বলল। আর রবিন? তার বাবাও যে কিছু দেবেন তা নয়, কিশোর বলল। তবে রবিন যেতে পারবে কিনা সেটাই কথা। আজকাল ও ভীষণ ব্যস্ত গানের ব্যবসায়।
মিস্টার বার্টলেট লজ ইদানিং তাকে বেতনের টাকা তো দেয়নি, কমিশনও দিতে আরম্ভ করেছেন। ফলে স্কুলে লেখাপড়া আর মিউজিক ছাড়া এখন আর কিছু বোঝে না রবিন। মাথা ঝোঁকালো মুসা। রবিনটা যে এভাবে বদলে যাবে কল্পনাই করিনি কোনোদিন। তার কণ্ঠে দুঃখের সুরটা অপ্রকাশিত থাকলো না। দেখা যাক বলে, যেতে রাজি হলে ভালো, না হলে আমরা দুজনেই যাব। এরকম একটা অ্যাডভেঞ্চার মিস করা যায় কি নাকি, কি বলো? তা তো বটেই। দক্ষিণ সাগরে গিয়ে আরেকবার শুঁয়োপোকা খেতে হলেও আপত্তি নেই আমার, তবুও যাব। তার কথায় হাসলো ডজ। না, শুঁয়োপোকা আর খেতে হবে না, এতটুকু গ্যারান্টি দিতে পারি। তবে প্রচুর নারকেল খেতে হতে পারে। নারকেল তো ভালো জিনিস, আমার মজাই লাগে। তাহলে কাজের কথা এসো জজ। কবে গান হচ্ছি আমরা? জিনিসপত্র গোছানো হয়ে গেলেই। এখন একটা চেক নিয়ে যেতে পারো। যা যা লাগবে লিস্ট করে নিয়ে কিনতে শুরু করে দাও, তবে খরচ যতটা কম করা যায় সেই চেষ্টা করবে। ফ্ল্যাং বোটের ব্যবস্থা আমি করব। 2 ঢোকে গ্লাসের বাকি পানীয়টুকু শেষ করে ফেললো ডজ। হাত বাড়ালো। দাও চেক, এখনই বেরিয়ে যাই। আর ভাবনা নেই, ওই মুখ তো এখন আমাদের। একটা ঝুড়ি কিনতে ভুলো না জানো। হেসে মনে করিয়ে দিল ওমর। তুমি বলেছিলে ঝুড়ি বোঝাই করে মুক্তো আনতে পারবে, তার কম হলে চলবে না আমাদের। যদিও একটা দিনও নষ্ট করেনি ওরা, তারপরও দক্ষিণ সাগরে ওদের প্রথম সাময়িক ঘাঁটিটাতেই পৌঁছাতেই 1 মাস পার হয়ে গেল। অনেক কাজ করতে হয়েছে। বসে বসে প্ল্যান করেছে ওমর। এ ব্যাপারে তাকে সাহায্য করেছে কিশোর, কারণ এই বুদ্ধিযুক্তিগুলো তার মাথায় ভালো খেলে। জিনিসপত্র কিনতে জজকে সাহায্য করেছে মোসা। ড্রাইভিং এর ব্যাপারটা কিশোরের চেয়ে ভালো বোঝে সে। রবিন সত্যিই আসতে পারেনি, পারলো না বলে অনেক দুঃখ করেছে। তবে রকি বিচে থাকতে অনেক সাহায্য করেছে সে। জিনিসপত্র জোগাড় করেছে, আরো নানা রকম সাহায্য করেছে। হঠাৎ করে জরুরি কাজে বার্টলেট লজ ইউরোপে চলে না গেলে সে অবশ্যই বসে থাকতো না মিউজিয়ামের ব্যবসা নিয়ে, আসতোই সঙ্গে। ওমর আর কিশোরকে অনেক জটিল সমস্যার সমাধান করতে হয়েছে। যেমন প্রথমে ভাবতে হয়েছে দ্বীপে বিমান নামানোর ব্যাপারটা কি করে নিয়ে যাবে। অনেক জটিলতা আছে। নিয়ে যাওয়ার জন্য সরকারি অফিস থেকে অনুমতি জোগাড় করতে হয়, তবে সেটা সহজ কাজ। কঠিন কাজটা হলো বিমানটাকে জায়গা মতো নিয়ে যাওয়া। আর কোন ধরনের বিমান নিয়ে গেলে সুবিধা হবে সেটাও বুঝতে হবে। যেরকম জায়গা, বিমান নিয়ে যাওয়ার 2টো উপায় আছে। 1, জাহাজে করে বয়ে নিয়ে যাওয়া। 2, উড়িয়ে নিয়ে যাওয়া। সহজে যাওয়া আর খরচ কমাতে চাইলে জাহাজে তুলে নিয়ে যাওয়াটাই ভালো। আর একটা বড় সমস্যা হলো, এইসব কাজের জন্য বিমান ভাড়া দিতে চায় না কেউ, কিনতে হবে। আধুনিক বিমানের অনেক দাম। কম দামে পুরোনো আমলের জিনিস পাওয়া যায়, তবে কাজ চালানোর মতো মজবুত আর ভালো জিনিস পাওয়াটা সহজ নয়। তবুও খুঁজতে শুরু করলো ওরা। পেয়েও গেল বিমান বাহিনীর পুরনো বিমান ফেলে রাখার গুদামে। অনেক পুরোনো আমলের একটা ফ্লাইং বোট, টুইন ইঞ্জিন। বেশি চলেনি, তবে পড়ে থেকে থেকে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। তা নিয়ে ভাবে না ওমর, নিজেই সারিয়ে নিতে পারবে। একটু বেশি খাটতে হবে আর কি। লম্বা জানাওয়ালা মনোপ্লেন এটা, বড় ট্যাঙ্ক। একবার তেল ভরে নিলে অনেক দূর যাওয়া যায়। দরাদরি করে বেশ সস্তায় জিনিসটাই কিনে নিয়ে এলো ওমর। মেরামতের কাজ শুরু করে দিল। তাকে এ ব্যাপারে সাহায্য করতে লাগলো কিশোর আর মোসা, খুশি হয়েই। বিমান সম্পর্কে অনেক কিছুই জানা হয়ে যাবে তাতে। কাজ চলতে লাগলো, সেই সঙ্গে আলোচনাও। কোথায় কিভাবে নিয়ে যাবে বিমানটাকে। জজ পরামর্শ দিল, জিনিসপত্র সব নিয়ে আগেই রওনা হয়ে যাবে সে। গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কাজ সেরে রাখবে। এতে পুরনো একটা ফ্লাইং বোট নিয়ে তাহিতিতে গেলে একটা আলোড়ন সৃষ্টি হবেই। একটা হইচই শুরু হয়ে যাবে, সেটা এড়ানো গেলেই ভালো। গোপন একটা মিশনে চলেছে ওরা, এত মানুষের নজরে পড়ে যাওয়া ঠিক হবে না। তার চেয়ে অস্ট্রেলিয়ার কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করে যদি রারাটোঙ্গা দ্বীপে পেট্রোল আর তেল পাঠানোর ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয়। দ্বীপটা যেহেতু অস্ট্রেলিয়ার প্রধান জাহাজপথেই পড়ে, তেল পাঠানোর অসুবিধা হবে না। তাই সরাসরি রাবারটোঙ্গায় চলে যেতে চাই সে। সেখানে বিমানের জন্য খানিকটা তেল রেখে দেবে, বাকিটা জলপথে পাঠানোর ব্যবস্থা করবে ভেইটিতে। কুক দ্বীপপুঞ্জের সবচেয়ে ছোট দ্বীপগুলোর একটি হলো ভেইটি। দ্বীপ ছোট হলে কি হবে, অনেক বড় একটা লেগুন আছে এখানে। ফ্লাইং বোট নোঙর করিয়ে রাখার চমৎকার ব্যবস্থা হতে পারে এই লেগুনে। বারবার তেল ভরা যাবে ওখানটা। রারাটোঙ্গা থেকে বিমানটাকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ওখানে। ভেইটি থেকে জজকে তুলে নিয়ে সোজা রওনা হয়ে যাবে বিমানটা জজ আইল্যান্ডের উদ্দেশ্যে। এই ব্যবস্থায় অনেক সুবিধে, অকারণে অনেক ঝুঁকি এড়ানো যাবে। আরও কিছু পরিকল্পনা করা হলো, তবে সবগুলোর মধ্যে ডজের পরামর্শটা উপযুক্ত মনে হলো। ওমরের মন খুঁতখুত করতে লাগলো, যদিও এর চেয়ে ভালো আর কোনো বুদ্ধিতে বের করতে না পেরে অবশেষে সেটাই মেনে নিল সে। বিমানটাকে তুলে দেওয়া হলো একটা স্টিমারে, রারাটোঙ্গায় নামিয়ে দেবে। ওটা সঙ্গেই যাবে ওমর, কিশোর আর মোসা। সবকিছু গুছিয়ে নিয়ে রওনা হয়ে গেল ডজ। মাসখানেক পরে রারাটোঙ্গায় পৌঁছে কিশোররা দেখলো প্ল্যান মাফিক তেল রেখে ভেটিতে চলে গেছে সে। তেল টেল ভরে বিমানটাকে একবার পরীক্ষামূলকভাবে উড়িয়ে দেখলো ওর ঠিকই আছে। 3 অভিযাত্রীকে নিয়ে রওনা হয়ে গেল ওটা ভেইটির উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখলো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে ডজ। এতে ওদের পরিকল্পনার একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেল। সে ঠিকমতোই পৌঁছেছে ওখানে। তেলা জিনিসপত্র বহাল তবিয়তে আছে, কিন্তু তার নিজের হাতটা হয়েছে স্লিংয়ে ঝোলানো। বেশ লজ্জিত হয়েছে সে, তার এই দুর্ঘটনার কাহিনী শোনালো।
বেইজিতে সময় মতোই পৌঁছেছিল সে। দ্বীপটায় মানুষের বসবাস নেই। পালতোলা ছোট যে জাহাজটায় করে সেখানে এসেছে তার ক্যাপ্টেন স্থানীয় লোক, পলিনেশিয়ান, নাম হাইপো। বলল একটা কাজে তাহিতিতে ফিরে যাচ্ছে, ফেরার পথে খাবার পানি নেওয়ার জন্য আবার থামবে ভেইচিতে। শুনে জজের মাথায় একটা বুদ্ধি এলো। অযথা দ্বীপে বসে থেকে একা একা কি করবে, জিনিসপত্র রেখে চলে যেতে পারে হাইপোর দ্বীপে, হাইপোর সঙ্গে। জাসো তো ফিরবেই, তখন আবার না হয় ফিরে আসা যাবে। তাহিতিতে গিয়ে বরং গুডু কার্নেসের খোঁজ খবর নেওয়া ভালো। লোকটা কোথায় আছে এখন, কি করছে, জানা থাকলে সুবিধে। ডজ মুক্তোর ক্ষেত্রে আবিষ্কারের পর অনেক সময় পেরিয়ে গেছে, হয়তো ইতিমধ্যে ওটা বের করে ফেলেছে কার্নেস। ফেলে থাকলে খবরটা চেপে রাখতে পারবে না। সেটা জানার জন্যই তাহিতিতে চললো আবার ডজ। বন্দরে পা দিয়েই প্রথম যে লোকটার উপর চোখ পড়লো তার, সে হলো স্বয়ং কার্নেস। তাড়াতাড়ি আবার জাহাজে উঠতে পড়তে চাইছিল ডজ, পারল না। দেখে ফেলো তাকে কার্নেসের এক সাজেদ। একটা গন্ডগোল বাঁধিয়ে হামলা করে বসলো। হাতে ছুরির খোঁচা খেলো ডজ। দ্বীপের গভর্নরকে ব্যাপারটা জানাতে পারতো সে, হয়তো তাতে হয়তো কার্নেসকে পাকড়াও করতো পুলিশ। কিন্তু কেন এই শত্রুতা, তা জানার চেষ্টা করতেনি গভর্নর। মুক্তোর ক্ষেতের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল তাতে। কাজেই বাড়াবাড়ি না করে সোজা এসে আবার জাহাজে উঠল ডজ। হাইপোকে অনুরোধ করলো তখনই তাকে ভেটিতে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে এসেছে হাইপো। কিশোররা আসার একটু আগে ভেটিতে পৌঁছেছে ডজ। তখন নোঙর করা রয়েছে হাইপোর জাহাজ, যায়নি। জখমটা এক পলক দেখে বুঝতে পারলো ওমর, ডাইভিং এর ক্ষমতা নেই এখন ডজের। মুখে তোলার জন্য সাগরে ডুব দিতে পারবে বলেও মনে হলো না। অনেকখানি মাংস কেটেছে, চিড়ে একেবারে হা হয়ে আছে। পচবে কিনা কে জানে। জ্বর এসে গেছে ইতিমধ্যেই, এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া বিপজ্জনক। এমনিতেই ওসব গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে গা শুকাতে অনেক বেশি দেরি হয়, তাও ঠিকমতো ওষুধপত্রের ব্যবস্থা করা গেলে। অভিযানে যাওয়া বাদ, ভাবলো ওমর, বরং এখানে থেকে এখন ভালো মতো ওষুধ দিয়ে ডজের জখমের চিকিৎসা করা দরকার। অযথা বসে থাকতে হবে, তার চেয়ে বরং তাহিতিতে চলে যাওয়া ভালো, ভাবলো সে। হাইপোর জাহাজ তো যখন রয়েছে, লোকটার যেতে কোনো আপত্তি নেই, সে ভাড়া পেলেই খুশি। তাহিতিতে বিমান নামাতে চায়নি জজ, লোকের নজরে পড়ে যাওয়ার ভয়, সেটা এড়ানো গেছে। জাহাজে করে এখন ওমর আর একজন যদি যায়, মোসা কিংবা কিশোর, যে কোনো একজন হতে পারে, তাহলে কারোর চোখে পড়বে না। কত নতুন লোকই তো তাহিতিতে যায় আসে। আরেকটা ভয় ছিল ডজের, কার্নেসের চোখে পড়ার ভয়। সে ভয় করেও আর লাভ নেই, যা ঘটার ঘটে গেছে, চোখে পড়েই গেছে লোকটার। হাইপোর জাহাজে করে গিয়ে এখন আবার ওমরা তাহিতিতে নামলে কার্নেস দেখে ফেলবে, আর অনেক কিছু অনুমান করে ফেলবে, করুক, তাতে আর কিছু যায় আসে না। ডজকে দেখে হয়তো যা করার করে বসে আছে সে, বরং গিয়ে এখন খোঁজ নেওয়া দরকার কতটা বুঝেছে কার্নেস আর কি পদক্ষেপ নিতে যাচ্ছে। কাজেই সেই রাতেই হাইপোর জাহাজে করে তাহিতিতে ফিরে চলল কিশোরের ওমর। মুসাকে রেখে এসেছে জজের কাছে, যখন বেশি খারাপ হয়ে গেলে যাতে বিমানে করে উড়িয়ে নিয়ে আসতে পারে তাহিতিতে। এরকম ছোট জাহাজে বিশাল মহাসাগরে বেরোনো কোনো নতুন অভিজ্ঞতা নয় কিশোরের কাছে, আগেও এসেছে এখানে। শুধু নারকেল গাছের কাণ্ডই সম্বল করে ভেসে পড়েছিল বিপজ্জনক সাগরে। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো জাহাজ, ঘিরে হাঙরের ঘোরাফেরা। খাবারের গন্ধ পেয়ে গেছে যেন প্রাণীগুলো, কাজ ছাড়া হতে চাইছে না আর। বাতাস চমৎকার, আবহাওয়া ভালো। নিরাপদেই 3 দিন পরে তাহিতিতে এসে পৌঁছালো জাহাজ। বেশি সময় ওখানে থাকার ইচ্ছে নেই ওমরের। কার্নেসের খোঁজ নেওয়া হয়ে গেলেই ফিরে যাবে ভেইচিতে। জজের পরামর্শ মতো প্রথমেই দুজনে চলে এলো রেস্টুরেন্টে ডু পোর্টে। প্রায় ভরে গেছে জায়গাটা। মানুষ আর তাদের বিচিত্র আচরণ দেখতে ভালো লাগে কিশোরের। কৌতূহল নিয়ে তাকালো। মানুষ দেখার জন্য এরকম জায়গা খুবই কম আছে। ভালো পোশাক পরা কয়েকজন টুরিস্ট দেখা গেল, তাদের বেশিরভাগই আমেরিকান। জাহাজের ক্যাপ্টেন রয়েছে কয়েকজন, ওরা সব স্থানীয় আর রোমাঞ্চের সন্ধানে। পৃথিবীতে যত রঙের চামড়ার মানুষ আছে, কালো থেকে হলুদ, সব আছে এখানে। রয়েছে চীনা ব্যবসায়ী, পলিনেশিয়ান আছে কয়েকজন, কানের পেছনে আর চুলে রঙিন ফুলগোজা। ঢুকতেই ইংরেজি, ফরাসি, জার্মান, চীনা আরো অসংখ্য ভাষার মিলিত কণ্ঠ এসে কানে ধাক্কা মারলো যেন কিশোরের। এক কোণে দুটো চেয়ার দেখে এগিয়ে গেল ওমর। কিশোরকে নিয়ে বসে খাবারের অর্ডার দিল। গলা নামিয়ে কিশোরকে বলল, কোত্থেকে তদন্ত শুরু করব বুঝতে পারছি না। হাইপো তো বলল কাজ সেরে আসবে, তাকে দিয়ে যদি কোনো সুবিধা হয়, কি বলো? কার্নেসের কথা তাকে বলছেন? জিজ্ঞেস করলো কিশোর। জাহাজে তো দেখলাম আপনাদের দুজনের খুব ভাব। না, তবে আন্দাজ করে ফেলেছে। কার্নেসের সঙ্গে মন কষাকষি চলছে আমাদের কোনো কারণে। জজকে মারতে দেখেছে ও। শত্রুতা যে আছে বুঝে ফেলে গেছে। মুক্তোর কথা জেনেছে কিনা জানি না। বেইটিতে আমরা অনেক কথা বলছি, আড়ি পেতে কিছু শুনতে থাকতে পারে। যদি আড়ি পাতে, বিশালদেহী স্বাস্থ্যবান পলিনেশিয়ান লোকটাকে খারাপ মনে হয় না কিশোরের। আমার মনে হয় ওকে বিশ্বাস করতে পারি আমরা, তার সাহায্য পাবো। এখানকার লোক সে, তার উপর নাবিক। এখানকার অনেক গুজবই তার কানে যাবে। তার কাছে ওই তো এসে গেছে।
কিশোর লক্ষ্য করলো শুধু ওরা দুজনেই নয়, হাইপো ঢোকার পর অনেক জোড়া চোখই তার দিকে ঘুরে গেছে। সে চোখগুলোতে কৌতূহল। সোজা কিশোরদের টেবিলের দিকে এগিয়ে এলো সে। একটা চেয়ার টেনে বসলো। আপনারা ক্যাপ্টেন কার্নেসের খোঁজ করছেন তো? ইংরেজি আর ফরাসি ভাষার একটা অদ্ভুত মিশ্রণে কথা বলে সে, ফিসফিস করে বলে। চিন্তিত ভঙ্গিতে একটা মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল ওমর। মাথা ঝাঁকালো। হ্যাঁ, খুঁজছি। খারাপ লোক। আমারও তাই বিশ্বাস। সাবধানে থাকবেন। কেন? আমাদের সঙ্গে কেন লাগতে আসবে সে? চিনি না তো। ওই লোক সবার সাথে ঝগড়া বাঁধায়, কালো গন্ডগোল করেছিল। তার মানে এখানেই আছে? হ্যাঁ, তার স্কুনার হোয়াইট শার্ক পাপেতি বন্দরে নোঙর করা রয়েছে। রাজমোহনা থেকে এসেছে আজ সকালে। কাল ভোরে আবার জাহাজ নিয়ে বেরোবে। মালপত্র বোঝাই করেছে জাহাজে, অনেক জিনিস। গন্ডগোলটা কি করেছে? রাজমোহনা থেকে জোর করে ধরে একটা ছেলেকে ধরে নিয়ে এসেছে কাজ করানোর জন্যে। কাল বন্দরে নেমেই পালানোর চেষ্টা করেছে ছেলেটা। ধরে ফেলে তাকে প্রচণ্ড মার মেরেছে কার্নেস। সে বলছে জাহাজে কাজ করার জন্য চুক্তি করেছে ছেলেটা, আগাম টাকাও নিয়েছে। এখন পালাবে কেন? জোর করে ধরে আবার জাহাজে পড়েছে। কাল ভোরে চলে যাচ্ছে না? হ্যাঁ, গভর্নর তাকে বেরিয়ে যাওয়ার হুকুম দিয়েছেন। কোথায় যাচ্ছে বলেনি। কার্নেস আর তার সাগরেদরা ছাড়া আর কেউ কিছু জানে না। কেউ জিজ্ঞেস করতে গেলে শুধু চোখ টেপে ওরা, আর মিটমিট করে হাসে। আপনি জানলেন কি করে? আমার লোকেরা শুনে এসেছে, বন্দরে নেমেছিল সেখান থেকে। ছেলেটার কি অবস্থা রাজমোহনা থেকে যাকে ধরে নিয়ে এসেছে? কি জানি। হাত উল্টালো হাইপো। তবে খারাপই হবে, কার্নেসের হাতে কেউ পড়লে তার আর ভালো হওয়ার উপায় নেই। সবাই ভয় পায় লোকটাকে। গভর্নরও? মনে তো হয়। নইলে ধরে কিছু করেন না কেন? শুধু বেরিয়ে যেতে বলছেন। এতই খারাপ? বিড়বিড় করলো কিশোর। তো ছেলেটা পালিয়েছিল কিভাবে ওরকম একজন লোকের হাত ফসকে? জাহাজের রেলিং টপকে সাগরে বেরিয়ে পড়েছিল। পানিকে ভয় পায় না ওরা। কি যেন ভাবছে কিশোর। আমমনেই বিড়বিড় করলো। রাজমোহনা থেকে ধরে আনলো, পানিকে ভয় পায় না। হাইপোর দিকে চোখের দিকে তাকালো। ছেলেটার নাম বলতে পারেন? পারবো না কেন, সবাই জানে, ঝিনুক। ঝট করে কিশোরের দিকে তাকালো একবার ওমর। হাইপোর দিকে ফিরল। কি বললেন? ঝিনুক। হুঁ, যা ভেবেছিলাম। নিচু গলায় বলল কিশোর। কি ভেবেছিলে? জানতে চাইল হাইপো। অবাক হয়েছে। না, কিছু না। আর একদিকে মুখ ফেরালো কিশোর। সে কি ভাবছে বুঝতে পারলো ওমর। হাইপোকে জিজ্ঞেস করলো, রাজমোহনা থেকে এনেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই। আর কোনো সন্দেহ রইল না কিশোরের। রাজমোহনাতে গিয়েছিল কার্নেস। কোনোভাবে জেনেছে ঝিনুকি উদ্ধার করে এনেছে জর্জকে। তার মানে যে দ্বীপ থেকে এনেছে সেটা অবস্থান বলতে পারবে। এবং তার অর্থ ওই দ্বীপের কাছাকাছি কোথাও রয়েছে মুক্তোর ক্ষেত। ছেলেটাকে ধরে এনেছে সেই জায়গা চিনিয়ে দেওয়ার জন্য। এখানে এসে ভালোই করেছি বুঝলে। কিশোরের দিকে তাকিয়ে বলল ওমর। একটা জরুরি খবর জানা গেল। এখনই ভেইজিতে ফেরা দরকার। দেরি করা। দরজার কাছে একটা হইচই শুনে ফিরে তাকালো সে। হঠাৎ করে নীরব হয়ে গেল সবাই। সবকটা চোখ ঘুরে গেছে সেদিকে। মোটা কাট্টাকট্টা একজন ইটালিয়ান লোক ঢুকেছে। ধীরে ধীরে এগোতে লাগলো। মুখের মসৃণ চামড়া কালো দেখাচ্ছে রক্ত জমায়। আধবোজা চোখ। আস্তে করে মোচড় দিচ্ছে গোফে। তাকে দেখে সবাই যে এমন চমকে গেছে, এটা যেন সে উপভোগ করছে। চেয়ার থেকে অর্ধেক উঠে পড়েছিল হাইপো। বসে পড়লো আবার। হাত রাখলো ওমরের বাহুতে। কার্নেস, তার কণ্ঠে অস্বস্তি। তাতে কি হয়েছে? আপনি তো আর কিছু করেননি, এত ভয় পাওয়ার কি হলো? বুঝতে পারছেন না আপনি? আমার উপর ওর কুনজর পড়লে বিপদে পড়ে যাব। আমি কিছুই করতে পারবো না। কেন পারবেন না? কার্নেস সাদা মানুষ। সাদা মানুষের গায়ে হাত তুলে মুশকিল হবে। অবাক হয়ে গেল ওমর। ঔপনিবেশিক শাসনের ছোঁয়া এখনো পুরোপুরি দূর হয়নি এই অঞ্চল থেকে। এখন এখানকার মানুষের মনে রয়ে গেছে সাদা মানুষের ভয়। নিশ্চয়ই এখনো ওদেরকে অত্যাচার করে শ্বেতাঙ্গরা। মাথা ঝাঁকালো সে। বুঝেছি। পকেট থেকে টাকা বের করলো বিল দেওয়ার জন্যে। চোখের কোণ দিয়ে একটা নাড়াচড়া দেখতে পেয়ে মুখ তুলে তাকালো। ওদের টেবিলের কাছাকাছি এসে থেমেছে করসিকান লোকটা। বুড়ো কুচকে তাকিয়ে রয়েছে হাইপোর দিকে। এই কুত্তা! খেকিয়ে উঠল কার্নেস। আমার জাহাজের কাছে ঘুরঘুর করছিলি কেন? আপনার জাহাজের কাছেই যাইনি আমি, ক্যাপ্টেন কার্নেস, তাড়াতাড়ি জবাব দিল হাইপো। বাঁকা হয়ে গেল কার্নেসের ঠোঁটের এক কোণ। আরো কুৎসিত করে তুলল মুখটাকে। মুঠো হয়ে গেল আঙুল। বেটা মিথ্যুক বলতে গিয়েই থেমে গেল। তাকালো ওমরের দিকে। উঠে দাঁড়িয়েছে সে। দেখুন, কঠিন কণ্ঠে বলল ওমর, এটা আমার টেবিল। আপনাকে ডেকেছি বলে তো মনে পড়ে না? চুপ হয়ে গেছে সবাই। থমথমে পরিবেশ। জ্বলন্ত চোখে ওমরের দিকে তাকিয়ে রয়েছে কার্নেস। তাতে দাঁত চেপে বলল, তোমাকে কথা বলতে কে বলেছে? বসো। তার ধমকের পরোয়াই করল না ওমর। ভদ্রভাবে কথা বলো। তোমার সাগরাত পেয়েছো নাকি আমাকে? বসো, চেঁচিয়ে উঠল কার্নেস। আমাকে আমার কাজ করতে দাও। কি করবে? এই কুত্তাটাকে ভর্তা বানাবো। মাথা নাড়ল ওমর। না, তা তোমাকে করতে দেওয়া হবে না। কিছু করতে গেলে আমাকে নাক গলাতেই হবে। অবাক হলো যেন কার্নেস। আমি কে জানো? জানি তুমি কে। কি ভালো করেই জানি। তোমার নাম কার্নেস, একটা সাধারণ গুন্ডা যে মনে করে এই দ্বীপটা তার বাপের সম্পত্তি। সরো আমার টেবিলের সামনের থেকে। চোখের পলকে পকেটে হাত চলে গেল লোকটার। বেরিয়ে এলো একটা ছুরি। চিক করে উঠলো আলোয়। বিদ্যুৎ খেলে গেল ওমরের শরীরে। এসব ছুরি টুরির থোড়াই পরোয়া করে সে। থাবা দিয়ে পানির একটা গ্লাস তুলে নিয়ে ছুঁড়ে মারলো কার্নেসের মুখে। এক লাফে সরিয়ে গিয়ে এলো। ধা করে গিয়ে
বা হাতটা আঘাত আনলো লোকটা সোলার প্লেক্সাসে। প্রচন্ড আঘাতে ঝটকা দিয়ে সামনে ঝুঁকে এলো করসিকানের মাথা। ওমরের ডান হাতের ঘুষি লাগলো তার চোয়ালে। মাঠ পার করে দেওয়ার জন্য ক্রিকেট বলকে ব্যাট দিয়ে বাড়ি মারলে যেমন হয়, শব্দ হলো সেরকম। ঘুমিয়ে উঠল কার্নেস, টলে উঠল। ধারালো দা দিয়ে এক কোণে কলা গাছের গোড়া কেটে দেওয়া হলো যেন। ধীরে ধীরে কাত হয়ে তেমনি ভঙ্গিতে উল্টে পড়ল লোকটা, চেয়ার টেবিল নিয়ে। সে টেবিলের সামনে বসেছিল একজন তরুণ আমেরিকান। লাফিয়ে উঠে দাঁড়ালো সে, চেঁচিয়ে বলতে লাগলো, দারুণ দারুণ মার মেরেছেন, দেখালেন বটে। ঘরের কেউ নড়ল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ডলছে রেস্টুরেন্টের মালিক, কিন্তু কিছুই করতেই হলো না। যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে রইল ওমর, তাকিয়ে রয়েছে কার্নেসের দিকে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো আবার করসিকান, মাথা নেড়ে যেন ভেতরটা পরিষ্কার করতে চাইছে। শুয়োরের চোখের মতো খুদে কুতকুতে চোখ জোড়ায় তীব্র ঘৃণা। দ্রুত একবার দৃষ্টি ঘুরে গেল সারা ঘরে। তার এই হাস্যকর পরিণতিতে কে কতটা খুশি হলো যেন দেখলো। ঘুরে এসে চোখ জোড়া আবার স্থির হলো ওমরের ওপর। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, দ্বিধা করলো এক মুহূর্ত, তারপর দাঁতের ফাঁক দিয়ে হিসিস করে বলল, আবার দেখা হবে আমাদের। আর আলোয় আর দেখা করতে এসো না, শান্ত কণ্ঠে বলল ওমর। অন্ধকার রাতে আমার পেছন দিক থেকে এসো যদি আমাকে মারতে চাও। আর একবার সামনে পড়লে দাঁত কটা খুশিয়ে দেবো, মনে থাকে যেন। যাও ভাগো, চুরি করে মদ বিক্রি করো গিয়ে, যেটা ভালো পারো। আর একবার সারা ঘরে চোখ বোলালো কার্নেস। কয়েকজন হাসছিল, তার চোখে চোখ পড়তে হাসি মিলিয়ে গেল ওদের। ছুরিটা আবার পকেটে ভরল করসিকান। তারপর শান্ত পায়ে গেল দরজার দিকে, বেরিয়ে গেল বাইরের অন্ধকারে। একসাথে কথা বলে উঠলো অনেকগুলো কণ্ঠ। কিশোরের মনে হলো ঝাঁপ দিয়ে এসে পড়ল যেন শব্দগুলো। ভালো হয়েছে, আচ্ছা শিক্ষা হয়েছে, বলল একটা কণ্ঠ। শয়তানটাকে একটা শিক্ষা দেওয়া দরকার ছিল। তাহলে কেন এতদিন দিলেন না, জিজ্ঞেস করলো ওমর। ভালো মতো একবার দিয়ে দিলেই তো ঠান্ডা হয়ে যেত। ঘরের সবাইকে উদ্দেশ্য করে বলল, নিন, খাওয়া শুরু করুন, আপদ বিদায় হয়েছে। উঠে দাঁড়ালো একজন লম্বা সুন্দর চুলওয়ালা স্ক্যান্ডিনেভিয়ান লোক, পরনে নাবিকের পোশাক, পুরনো মলিন হয়ে গেছে। এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। আমার নাম স্ট্রাট সানচেজ। একটা কাজের কাজ করেছেন, আমার একটা জাহাজ আছে, সাহায্যের দরকার পড়লে জানাবেন, খুবই খুশি হয়েই করব। থ্যাঙ্কস স্যান্টোজ, অমর বলল, মনে থাকবে আপনার কথা। আর বসলো না। কিশোর আর হাইপোর দিকে ফিরে চলো। দরজার দিকে এগোলো সে। প্রশংসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল ঘরের সবকটা চোখ। বাইরে বেরিয়ে হাইপোকে জিজ্ঞেস করলো, আপনার কাজ শেষ হয়েছে? হয়েছে বস, শেষ। জাহাজ ছাড়া যাবে? যখনই বলবেন। গুড, আমি গভর্নরের সাথে দেখা করব। ঝিনুক ছেলেটার ব্যাপারে তদন্ত করতে অনুরোধ করব। কায়নাসের হাত থেকে ওকে ছাড়িয়ে আনা দরকার। জ্যোৎস্না আলোকিত বন্দরের দিকে তাকিয়ে বলল হাইপো, দেরি হয়ে গেছে বস। মানে কি বলতে চান? কায়নাসের জাহাজ ছেড়ে দিয়েছে। হাত তুলে দেখালো হাইপো, ওই যে তার স্কুলে চলে যাচ্ছে। ওমর আর কিশোরও দেখলো ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে চলেছে জাহাজ। নোঙর থেকে পানি ঝরছে এখনো। এইমাত্র ছাড়লো। তিক্ত কণ্ঠে বলল ওমর, আর কিছুই করবার নেই, তবে আমার বিশ্বাস কার্নেসের সঙ্গে আবার দেখা হবে আমাদের। চলুন বেইটিতে ফিরে যাই। হাইপোর জাহাজটা যেখানে নোঙর করা হয়েছে সেদিকে হেঁটে চলল তিনজনে। বেইটিতে ফিরে দেখা গেল জজের জখমের অনেক উন্নতি হয়েছে। ঝিনুক কার্নেসের হাতে পড়েছে শুনে চমকে গেল, ঘাবড়ে গেল রীতিমতো। ফুঁসে উঠল জজ। সোজা মুক্ত ক্ষেতের দিকে যাচ্ছিল বেটা। পথে রাটুনায় থেমেছে খাবার পানি নেওয়ার জন্য। থামতেই হবে, কয়েকটা কারণ। মিষ্টি পানি আছে ওখানে। ওখানকার যে কটা দ্বীপ আছে তার মধ্যে ওটাই সবচেয়ে বড়। লোকেরা নিশ্চয়ই বলেছে আমি কয়েকদিনের জন্য উঠেছিলাম ওখানে। ও এজন্য ওদেরকে দোষ দেওয়া যায় না, এমনিতেই ওইসব জায়গায় খুব কম ঘটে। আর আমার মতো একজন বিদেশির ওখানে থাকাটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে ওদের মাঝে। সহজে ভুলবে না। এটা একটা খবরের মতো খবর ওদের কাছে। কায়নাস নামে জিজ্ঞেস করলে জানতে পারবে আমার কথা, আর তাই সে করেছে। জেনেছে সাগরের হাসি আর ঝিনুক নামের দুটো ছেলে মেয়ে সাগরের মাঝের এক দ্বীপ থেকে উদ্ধার করে এনেছে আমাকে। মেয়েটার গায়ে হাত দেওয়ার সাহস করবে না কার্নেস, কারণ মেয়েদের অপমান সহ্য করবে না দ্বীপের লোকে। এরকম অন্যায় করে অনেক বিদেশিকে মুন্ডু খোয়াতে হয়েছে। তাই ছেলেটাকে ধরেছে সে। লোপটোপ দেখিয়েই হয়তো বের করে নিয়ে এসেছে দ্বীপ থেকে। রসদপত্র ফুরিয়ে গিয়েছিল হয়তো, তাই ফিরে গিয়েছিল তাহিতিতে। এখন যখন বেরিয়ে গেছে নিশ্চয়ই আবার গেছে মুক্ত ক্ষেতের দিকে। মন দিয়ে শুনল হাইপো, একমত হয়ে মাথা ঝাঁকালো। ঠিকই বলেছেন, অনেক মালপত্র কিনেছে সে, ডুবুরির পোশাক কিনেছে। কি করে জানলেন? তীক্ষ্ণ হলো জজের কণ্ঠ। হু চি মিনের কাছে নারকেলের ছবড়া বিক্রি করি আমি। ওর কাছে ডুবুরির পোশাক আছে। এবার গিয়ে শুনলাম সেটা নাকি বেচে দিয়েছে কার্নেসের কাছে। কেন নিয়েছে সে তো বোঝাই যায়, ওমর বলল। ওসব নিয়ে আলোচনা করে লাভ নেই। দেরি করা যাবে না এখন। কার্নেসের আগে গিয়ে পৌঁছাতে হবে আমাদের। এই তাড়াহুড়োটা করতে হতো না, বিড়বিড় করলো জজ। ছেলেটাকে ধরেই সর্বনাশটা করলো।
ছেলেটা তাকে কতটা বলবে তার উপর নির্ভর করবে অনেক কিছু। মুখ খুলবে কি জানি। মার্কুইজানরা কখন যে কি করে বলা কঠিন। ওদের দাদারা ছিল মানুষ খেকো, ভুলে যেও না। মানুষ খাওয়ার ব্যাপারে কানাঘুষা কিছু কিছু এখনো শোনা যায়, ভীষণ জেদি। যদি কোনো বিদেশিকে পছন্দ করে তো তার জন্য জীবন দিয়ে দেবে, আর না করলে তার কথাই শুনবে না। কেটে ফেললেও এক কথাও বের করবে না মুখ থেকে। কার্নেসকে পছন্দ করার কোনো কারণই নেই ঝিনুকের। হয়তো ভুল জায়গায় নিয়ে চলে যাবে ইচ্ছে করে। পথে আবার রাটুনে থামবে নাকি কার্নেস, জানতে চাইল ওমর। কি মনে হয়, দরকার আছে? আছে। তাইটি থেকে জর্জ আইল্যান্ড অনেক দূরে। যেতে যেতে খাবার আর পানি ফুরাবেই। রাটুনে থামতে বাধ্য হবে সে। তাহলে এক কাজ করলেই পারি, কিশোর পরামর্শ দিল। আগেই গিয়ে গাটুনায় বসে থাকি আমরা, কার্নেস গেলেই ধরবো। ঝিনুককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করব। বুদ্ধিটা মন্দ না, জর্জ বলল। কার্নেসও ভাববে যে সে বেরিয়ে গেছে। জাহাজ নিয়ে তার পিছু নিলেও আগে দ্বীপে পৌঁছাতে পারবো না আমরা। সে তো আর জানে না যে প্লেন আছে আমাদের। ওর আগে গিয়ে ওৎ পেতে থাকবো আমরা। এটা কল্পনাই করতে পারবে না। পারি আর না পারি, মুসা বল, চেষ্টা করে দেখতে দোষ কি? ওমরও ভেবে দেখলো কথাটা, পছন্দ হলো। লেগুনের পানিতে ভাসছে ফ্লাইং বোট, ওড়ার জন্য তৈরি। কিশোরকে নিয়ে ওমর চলে যাওয়ার পর বসে থাকেনি মুসা। বিমানটাকে স্টার্ট দিয়ে পানিতেই চালিয়েছে কিছুক্ষণ। কোনো খুঁত আছে কিনা বোঝার চেষ্টা করেছে। ট্যাঙ্কে ভরার পর পেট্রোল যা বাকি রয়ে গেছে সেসব জিনিস তখনই নেবার প্রয়োজন নেই, সেগুলো সুবিধা মতো জায়গায় লুকিয়ে ফেলেছে, যাতে প্রয়োজনের সময় এসে বের করে নিতে পারে। রওনা হতে কোনো অসুবিধা নেই। হাইপো আর তার হাসিখুশি তিনজন নাবিককে ধন্যবাদ জানালো ওরা। তারপর গিয়ে উঠল বিমানে। ইঞ্জিন স্টার্ট দিল ওমর। কয়েক মিনিট পরেই সাদা রেখা তৈরি করে নীল পানিতে ছুটতে শুরু করলো বিমান। জয়স্টিক চেপে ধরেছে সে। ইনস্ট্রুমেন্ট বোর্ডের উপর সাঁটানো রয়েছে চার্ট। কয়েক ঘন্টা ধরে মাঝারি গতিতে সাগরের উপর দিয়ে উড়ে চলল ওরা। মাঝে মাঝে নিচে দেখা গেল দ্বীপ, তিল মকমলের মাঝে সবুজ পান্নার মতো। একবার নিচে কালো একটা ফুটকির মতো দেখে জজ জানালো, ওটা আদিবাসীদের কেন। শেষ বিকেলে দিগন্তের দিকে হাত তুলে দেখালো স্কুনার, নিশ্চয়ই কার্নেস। আর একটু পরেই সামনে লম্বা একটা ঝিলিমিলি দেখা গেল। আবছা থেকে স্পষ্ট হতে লাগলো ওটা। জজ ঘোষণা করলো, গাটুনা এসে গেছে। কত নীল আকাশে এখন সবুজ একটা প্রতিবিম্ব। এসব জায়গায় বিমান থেকে দ্বীপগুলোকে ওরকমই দেখায় দূর থেকে। আরো কাছে এগোলে আরো কাছে এগোলে আকাশ থেকে যেন পানিতে নেমে পড়লো সবুজ রঙের ঝিলিমিলি। ধীরে ধীরে রূপ নিচ্ছে পর্বতের উঁচু চূড়াগুলো। আগেও দেখেছি এসব, কিশোর বলল। তারপরও নতুন মনে হয়। যতবারই দেখি অবাক হই। হওয়ারই জিনিস, জজ বলল। আমি তো কতদিন ধরে আছি, বারবার দেখছি, তারপরেও পুরনো হয় না। বেশিরভাগ দ্বীপই তৈরি করেছে প্রবাল গিট। পানির সমতলের বেশি উপরে উঠতে পারেনি সেজন্যই। পমোটো এই রকমের দ্বীপপুঞ্জ, কিন্তু মার্কুইস দ্বীপপুঞ্জ আলাদা। বড় বড় পাহাড় পর্বত যেন সাগরের ভিতর থেকে ঢেলে উঠেছে। প্রথমবার দেখে কেমন ভয়ই লাগতো। হাজার হাজার ফুট উঁচু পাহাড়, প্রবালের তৈরি দ্বীপের চেয়ে অবশ্য এই পাহাড়ওয়ালা দ্বীপগুলোর সৈকতই সুন্দর। ধবধবে সাদা বালি, পাহাড়ের গোড়ায় ঘন জঙ্গলও আছে। সাপ টাপ নেই তো? মুসা জিজ্ঞেস করলো। এত সুন্দরবনে সাপ থাকলে ভালো লাগবে না? না, তা নেই, তবে বিষাক্ত পোকামাকড়ের অভাব নেই। 10 ইঞ্চি লম্বা শতপদী আছে, ওগুলো সাপের চেয়ে কম বিষাক্ত না, কামড়ে দিলে টের পাবে। কিছুটা নিচে নামলো ওমর। জজ তাকে দেখালো, ওই যে গ্রাম। সৈকতের কিনারে কয়েকটা কুঁড়ে চোখে পড়ছে, নারকেল পাতার ছাউনি। দ্বীপের আর এক ধারে আর একটা গ্রাম রয়েছে, তবে সেটার চেয়ে এই গ্রামটা বড়। লোকজন এখানেই বেশি। সৈকতের ধারে যেখানে খুশি নামাতে পারো। ছেলেটক্কর কিছু নেই, তবে কেন থাকতে পারে। গায়ের ওপর ধীরে ধীরে চক্কর দিতে লাগলো ওমর। উচ্চতা কমিয়ে আনলো আরো। তারপর নাক নিচু করে উড়ে গেল পানির দিকে, যেখানে পানির গা ঘেঁষে রয়েছে এক ফালি পাকা সাদা সৈকত। চিলের মতো ডানা মেলে দিয়ে যেন ভেসে নামতে লাগলো ফ্লাইং বোট। সামনে ঝুঁকে এসে কোন জায়গায় নামতে হবে ওমরকে দেখিয়ে দিল জজ। তাকিয়ে থাকতে থাকতে একসময় কিশোর মন্তব্য করলো, পৃথিবীর দেশ বলে মনে হয় না, একেবারে স্বর্গ। তা ঠিক, কথাটা জজও স্বীকার করলো। এত সুন্দর জায়গা পৃথিবীতে কমই আছে, তবে স্বর্গেও সাপ থাকে। সাপ? অবাক হলো মজে হয়ে গেল মুসা। এই যে বললেন যে সাপ নেই? আরে না না, ওই সাপের কথা বলছি না, জজ বলল। ব্যাখ্যা করে কিভাবে বোঝাই তোমাকে? বলতে চাইছি ভালোর পাশাপাশি মন্দ জিনিস তৈরি করে রাখে প্রকৃতি। এই যেমন রুটি, ফল আর কলার কথাই ধরো, কত ভালো খাবার। ওই পাহাড়ের গোড়ায় প্রচুর জন্মায়, তেমনি জন্মায় বিষ। বনের ভেতরে বিষাক্ত অর্কিড জন্মায়।
এমন সব মাছই আছে কামড়ালে সাংঘাতিক জ্বালা করে। সাগরে যেমন মুক্তো আছে তেমনি রয়েছে হাঙর আর অন্যান্য ক্ষতিকর জিনিস। জ্যান্ত প্রবাল তো পৃথিবীর সুন্দরতম জিনিসগুলোর একটি, কিন্তু গিয়ে ঘষা লাগিয়ে দেখো না, কেটে রক্ত তো বেরোবেই, বিষ ঢুকে যেতে পারে। সবার উপর রয়েছে অসুখ। দক্ষিণ সাগরের এই স্বর্গগুলোতে 100 বছর আগে এই দ্বীপটাতে শুধু ছিল 10,000 মানুষ, আর এখন আছে 200 মানুষ। বাকি সব মরেছে সাদা মানুষের বয়ে নিয়ে আসা অসুখে। কেউ এনেছে যক্ষ্মা, কেউ কুষ্ঠ, আর কয়েক বছর পরে এখানে একজন মানুষও থাকবে কিনা সন্দেহ। পঙ্গপালের মতো সব মরে সাফ হয়ে গেছে এখানে মানুষ। পানিতে নেমে পড়েছে ফ্লাইং বোট, ছুটলো গায়ের দিকে। বিমানের শব্দ শুনেই ঘর থেকে বেরিয়ে এসেছে গায়ের লোক। চটলা করেছে সৈকতের ধারে, কেউ কেউ উত্তেজনায় নাচতে শুরু করেছে। এই প্রথম এখানে প্লেন নামছে। জানালার বাইরে মাথা বের করে দিল ডজ, চেঁচিয়ে উঠল, কাউয়া, কাউহা। আরো বেড়ে গেল সৈকতের উত্তেজনা। ডজকে চিনেছে, তাকে চেনা সহজ, লাল চুলের জন্য। ঝপাঝপ কয়েকটা ক্যানুন টেনে নামানো হলো পানিতে। ছুটে চলে এলো বিমানের পেছনে, ঘিরে ফেললো এসে। কেউ কেউ সাথে চলে এলো। নারী, পুরুষ পুরুষ, ছেলে মেয়ে, সব একই রকমের। চেঁচিয়ে জজের নাম ধরে ডাকতে লাগলো ওরা। স্বাগত জানাচ্ছে, তবে জজ নামটা বলছে না, বলছে লাল চুল। কাউহা কাউহা বলে তার জবাব দিচ্ছে জজ। শান্ত পানিতে বিমানের নোঙর ফেলে ক্যানুতে নামলো বৈমানিকেরা। নিয়ে আসা হলো ওদেরকে নারকেল গাছে ঘেরা সৈকতে। উল্কি দিয়ে শরীরে অনেক বেশি আঁকিবুকি আঁকা বয়স্ক একজন লোককে হাত ধরে টেনে নিয়ে এলো জজ। পরিচয় করিয়ে দিল, ওর নাম অশান্ত সাগর। তারপর হো হো করে হেসে উঠল যখন অভ্যর্থনা জানানোর জন্য ওমরের নাকে নাক ঘষার আগে মোড়ল ভালোমতো তার মুখটা শুকিয়ে দিল। মোড়ল ইংরাজি তেমন জানে না, বলল সে ফরাসি ভাষা জানে। তবে তার মাতৃভাষা মার্কুইসাসে কেউ কথা বললে বেশি খুশি হয়। আমি কিছু কিছু জানি, আলোচনা চালাতে পারবো। মোড়লের পেছনে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন তরুণ। ওদেরকে দেখিয়ে জজকে বলল ওমর, ওদের ভাবভঙ্গি তো সুবিধা ঠেকছে না। মনে হচ্ছে মাথায় মুগুরের বাড়ি মারার জন্য হাত নিষ্পিস করছে ওদের। মোড়লের সঙ্গে কথা বলল জজ। লোকগুলোর দিকে একবার তাকিয়ে আবার জজের দিকে ফিরল মোড়ল। মার্কুইসাসে কিছু বলল। সঙ্গীদেরকে জানালো জজ, ওরা ভয় পাচ্ছে। জোর করে আমরা ধরে নিয়ে যেতে পারি, এই ভয়ে। ভয়টা পাইয়াছে ওদের কার্নেস, ঝিনুককে জোর করে ধরে নিয়ে গিয়ে। ওদের বলো, ওমর বলল, ঝিনুককে ছাড়িয়ে আনতে যাবো আমরা। আবার মোড়লের সঙ্গে কথা বলল জজ। মোড়ল কি বলল সেটা অনুবাদ করে শোনালো। খুশি হয়েছে ওরা। বলছে এই দ্বীপকে আমার নিজেদের বাড়ির মতোই মনে করতে পারি। তারপর নিজে থেকে বলল, ওরা যা বলে ঠিক তাই বোঝায়, কোনো ফাঁকি ঝুঁকি নেই। যাকে পছন্দ করবে তাকে সাফ সব দিয়ে দিতে রাজি। এখনই আমাদের জন্য একটা ঘর বানাতে হুকুম দিয়েছে মোড়ল। রাতের বেলা ভোজ হবে। ঘর বানিয়ে দেবে ঠিক আছে, ওমর বলল, তবে খাবার দাবারটা রাখতে পারবো কিনা সন্দেহ। আসার সময় কার্নাসের স্কুনার দেখে এসেছি। সত্যি যদি তারটাই হয় তাহলে সন্ধ্যার পর পরই পৌঁছে যাবে সে। ভোজ ফোজের মধ্যে না গিয়ে তার উপর নজর রাখাটা জরুরি। আর এক দফা লম্বা আলোচনা হলো জজের সঙ্গে মোড়লের। ওমরের দিকে ফিরে জজ বলল, বুঝতে পেরেছে, কয়েকজন যোদ্ধাকে পাহাড়ে পাঠিয়ে দেবে নজর রাখার জন্যে। স্কুনারটা থেকে দেখা গেলেই আমাদের হুঁশিয়ার করে দেবে। আহ, ওই যে আসছে সাগরের হাসি, ঝিনুকের বান্ধবী। বছর 15-র এক কিশোরী এগিয়ে এলো, খুব সুন্দরী, পরনে হালকা নীল রঙের পোশাক। দ্বীপের লোকেরা যেমন পরে। ছেলে আর মেয়েতে কোনো ভেদাভেদ নেই, একই রঙের কাপড় পরে। চমৎকার স্বাস্থ্য, তেল চকচকে বাদামি চামড়া। হাসতে হাসতে এসে হাত চেপে ধরল ডজের। কোনো জড়তা নেই। বলল, কাউহা কাউহা। আদর করে তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো ডজ। মেয়েদেরকে এখানে অভ্যর্থনার জবাব দেওয়াটা এটাই নিয়ম। বলল, ঝিনুককে ছাড়িয়ে আনতে যাবো আমরা। বন্ধুর নাম শুনে মেঘ জমলো যেন মেয়েটার বাদামি মুখে। ওর জন্য আমার খুব খারাপ লাগে। ডজ এসো, ডাকলো ওমর, প্লেন থেকে কিছু খাবার নামিয়ে নিয়ে আসি। আর মোড়লের জন্য কিছু উপহার। তারপর কথা বলা যাবে যত খুশি, এসো। বিমান থেকে মাল নামানো কোনো কাজই না, কিন্তু ইচ্ছা করে এগিয়ে এলো অনেকে সাহায্য করার জন্যে। মানা করলেও শোনে না, বরং মুখ বেজার করে ফেলে। আপাতত মোড়লের ঘরে ওদেরকে নিয়ে আসা হলো। পরে নতুন ঘর তৈরি হলে সেখানে নিয়ে যাওয়া হবে। তোমার দ্বীপ থেকে কত দূরে আছি? জজকে জিজ্ঞেস করলো ওমর। 20-30 মাইল, এর বেশি না। এই দ্বীপে আমাদের হেডকোয়ার্টার করলে কিরকম হয়? পেট্রোলের অসুবিধা হবে, বারবার যেতে আসতে অনেক তেল খরচ হবে। অত নেই স্টকে। আবহাওয়া ভালো হলে ওড়ারও দরকার পড়বে না, পানিতে ট্যাক্সিং করে চলে যেতে পারবো। রোজ সকালে রওনা হতে হবে তাহলে। রোজ এভাবে নিয়মিত যেতে যেতে আসতে থাকলে সন্দেহ করে বসতে পারে এখানকার লোকে। সেটা উচিত হবে না। যত কমলো জানাজানি হয় ততই ভালো। ওদের লোভ টোভ নেই এটা ঠিক, কিন্তু বিদেশি কোনো জাহাজ চলে আসতে পারে, ফাঁস হয়ে যেতে পারে খবরটা। মাথা ঝাঁকালো ওমর, ঠিকই বলেছো। যাকগে, সেটা নিয়ে পরে ভাবা যাবে। আগে কার্নেসের ব্যাপারটা একটা মীমাংসা করে নিই। হালকা খাবার খেয়ে নিল ওরা। ঘুরতে বেরোলো কিশোর আর মোসা। উঁচু উঁচু অসংখ্য নারকেল গাছের জটলার ফাঁকে তৈরি হয়েছে যা কুড়েগুলো। বেরিয়ে চলে এলো ওরা সৈকতে। শান্ত নিথর হয়ে আছে সাগর। দিগন্ত সীমায় হেলে পড়েছে সূর্য। ফ্যাকাশে হয়ে গেছে আকাশের ঘন নীল। মাঝে মাঝে লালচে হলুদ রঙের ছোপ। মৃদু বাতাস বইছে।
যেন সাগরের শেষ নিঃশ্বাস। থিরথির করে কাঁপছে নারকেলের ডগা। আশ্চর্য এক নীরবতা। সামনে ছড়ানো সাদা সৈকত, জীবনের কোনো চিহ্নই নেই, কিছু ঋষি কাঁকড়া বাদে। চুপটি করে দাঁড়িয়ে থাকছে, যেন বোঝাতে চাইছে, না না, আমরা জীবন্ত কিছু নই, পাথর। কিন্তু কাছে গেলেই ঝট করে বেরিয়ে আসছে দাঁড়া। বিদ্যুতের গতিতে ছুটে গিয়ে ঢুকে পড়ছে অসংখ্য গর্তের কোনো একটাতে। সৈকতের কিনার ধরে হাঁটতে হাঁটতে সামনে বাধা দেখতে পেল ওরা। পথ রুদ্ধ করে দিয়ে যেন দাঁড়িয়ে গেছে পাথরের দেয়াল। দেখলে মনে হবে আকাশ থেকে ঝুপ করে পড়েছে হঠাৎ করে, কিংবা ধীরে ধীরে সাগরের নিচ থেকে ঠেলে মাথা তুলেছে। বেশি দূরে যেতে ওদেরকে মানা করে দিয়েছে জজ। থামলো ওরা। এই সময় পেছনে শোনা গেল হালকা পায়ের আওয়াজ। ফিরে তাকিয়ে দেখলো হাতে একটা আদিম মাছ ধরার বড়শি নিয়ে এগিয়ে আসছে সাগরের হাসি। অনেক টুপা। হেসে হাত তুলে কাঁকড়াগুলোকে দেখালো সে। মাছও অনেক আছে, দেখবে? এসো। দুজনের মধ্যে হাত ধরার জন্য মুসাকেই বেছে নিল সে। টেনে নিয়ে চলল পাথরের দেয়ালের পাশের একটা বড় চাঙড়ের দিকে। সঙ্গে সঙ্গে চলল কিশোর। চাঙড়টা আসলে দেয়ালেরই অংশ। ওপরে উঠে গেল। প্রাকৃতিক বিপর্যয়ে চূড়াটা কেটে চলে গেছে। জায়গাটা বেছে নিয়ে বসে পড়ল সাগরের হাসি। সাথে করে নিয়ে এসেছে অনেক কুচো চিংড়ি। বড়শিতে সেগুলো গেঁথে পানিতে ফেলে দিয়ে দেখতে দেখতে অনেক মাছ ধরে ফেললো। এক একটা মাছ ধরে আর সেগুলোর স্থানীয় নাম বলে। মুসাকে দিয়ে আবার উচ্চারণ করে সেগুলোর। শুনে কিশোরও শিখে ফেলেছে। তাকিয়ে রয়েছে স্ফটিকের মতো স্বচ্ছ পানির দিকে। একেবারে তল পর্যন্ত দেখা যায়, যেন ভিডিওতে ন্যাচারাল ওয়ার্ল্ড দেখছে। আজব সুন্দর সেই জগৎ। বিশাল এক অ্যাকুরিয়াম যেন। খেলে বেড়াচ্ছে নানা রকম রঙিন মাছ। কোনোটা চুপ করে ভাসছে, কোনোটা ছুটোছুটি করছে, তারা করছে একে অন্যকে। পাথরের খাঁজ থেকে সুরুত করে বেরিয়ে আসছে কেউ, কেউ বা আবার ধীরে সুস্থে গিয়ে ঢুকে পড়ছে। মস্ত একটা বান মাছ দেখতে পেল, পুরো 15 ফুট লম্বা, কুৎসিত, ভয়ঙ্কর মুখ। পাথরের কালো গর্ত থেকে বেরিয়ে পিছলে গিয়ে যেন ঢুকে পড়লো আর একটা পাথরের ফাটলের ভেতরে। দেখতে দেখতে এতই তন্ময় হয়ে গেল, অনেকক্ষণ থেকেই যে নীরব হয়ে আছে সাগরের হাসি সেটা লক্ষ্যই করলো না। করলো অনেক পরে, যখন তার গায়ে কনুই দিয়ে গুঁতো দিল মুসা। পাথরের গায়ে কালো বিষণ্ণ চেহারার একটা গহমুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়েটা। নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে। মুসাও দেখেনি, কিশোরও পাচ্ছে না, তবে পেল খুব তাড়াতাড়ি। চামড়ায় এক ধরনের শিরশিরে অনুভূতি হলো কিশোরের। ভয় পেলে কিংবা বেশি অবাক হলে এরকমটা হয় মানুষের। কালো কিছু একটাকে নড়তে দেখেছে। সাগরের হাসির তীক্ষ্ণ চিৎকার ফালা করে দিল যেন অখণ্ড নীরবতা। গায়ের দিকে মুখের উপর দুই হাত জড়ো করে চেঁচিয়ে উঠতে লাগলো, ফেকি ফেকি। চিৎকার শুনেই ঘর থেকে বেরোলো 4-5 জন মানুষ, হাতে মাছ মারার বর্ষা। দৌড়ে আসতে লাগলো এদিকে। কাছে এসে ওরাও চেঁচাতে শুরু করলো। কি হয়েছে জিজ্ঞেস করছে সাগরের হাসিকে। হাত তুলে ঘোড়াটা দেখিয়ে মেয়েটা আবার বলল, ফেকি। পানির উপর আরো কিনারে গিয়ে দাঁড়ালো লোকগুলো। দ্বিতীয় আর বাঁকা চাঁদের মতো গোল হয়ে গেল। ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে নিচে উকি দিল কিশোর আর মুসা, কিন্তু ঠেলে সরিয়ে দেওয়া হলো ওদেরকে। মনে হলো বিপজ্জনক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। বেশি দূরে সরল না গোয়েন্দারা। গলা বাড়িয়ে তাকিয়ে রইল কালো গুহাটার দিকে। ঝট করে বেরিয়ে এলো একটা লম্বা লিকলিকে বাহু, আর একটা, তারপর আর একটা। মোচড় দিয়ে উঠল কিশোরের পেট। এই জীব আগেও দেখেছে সে, তবুও চমকে গেল। কিলবিলে ওই কুৎসিত সুরগুলো দেখলে অনেকেরই মনে হয় এরকম। জানা আছে তার, শুঁয়োপোকা দেখলে যেরকম হয়, ঘৃণা লাগে, শিউরে ওঠে শরীর। কাঁপতে কাঁপতে সুর উঠে এলো লোকগুলোর দিকে। লাফিয়ে কিশোরদের কাছে সরে এলো সাগরের হাসি। গলা ফাটিয়ে চিৎকার করছে, টা টা টা। ছেলেদের দিকে চেয়ে হেসে বলল, ভয় লাগছে? আমরা ভয় পাই না। ও আমার ভাই। লম্বা জয়া একটা লোককে দেখালো সে, দুর্দান্ত সাহসী, ঠিক মেরে ফেলবে, অনেক ফেকি মেরেছে, এটাকেও মারবে। জিপটা কি? শরীরটা এখনো বেরোয়নি। আন্দাজ করতে পারছে কি, তবুও জিজ্ঞেস করলো, ফেকি। কিশোরের মুখের দিকে তাকিয়ে ভাঙা ইংরেজিতে অশুদ্ধ উচ্চারণে অনুবাদ করে দিল সাগরের হাসি, ডেভিল ফিশ, ডেভিল ফিশ, অর্থাৎ শয়তান মাছ। এই জীবের সঙ্গে লড়াইয়ের তিক্ত অভিজ্ঞতা আছে মুসার। অথৈ সাগর অভিযানে যখন এসেছিল, মরতে মরতে বেঁচেছিল সেবার। দ্বিতীয়বার আর এর কবলে পড়তে চায় না। ওই সুরের ভয়ঙ্কর ক্ষমতা হাড়ে হাড়ে টের পেয়েছিল সেবার। ভয়ে ভয়ে দেয়ালের দিকে পিছিয়ে গেল সে। কিশোর নড়ল না। বেরিয়ে এলো সুরের চেয়ে কুৎসিত শরীরটা। জীবটাকে কেউ দেখে না থাকলে তার কাছে হরর ছবির ভয়াবহ দানব বলেই সহজে চালিয়ে দেওয়া যাবে। মস্ত কালচে লাল একটা মাংসের দলা যেন। সেটা থেকে বেরিয়ে রয়েছে অসংখ্য আঁচিল। দেখলেই গা গুলিয়ে ওঠে। মুখটা হাতির মুখের মতো, সুর বাদ দিয়ে। গোল গোল বিশাল দুটো চোখ, শরীরের তুলনায় অনেক বড়। তাতে এক ধরনের শয়তানি উজ্জ্বলতা। এতই কুৎসিত, না দেখলে বলে বোঝানো যাবে না। মোট 8টা বাহু। হাতির সুরের মতো গুটিয়ে নিয়ে লম্বা করে দিচ্ছে। এক একটা 14-15 ফুটের কম হবে না। লাফ দিয়ে এসে পড়লো ওটা একটা সুরের মাথা, কিশোরের কয়েক ফুটের মধ্যে। ভয় পেয়ে লাফিয়ে সরে গেল সে কয়েক পা। লোকগুলো সরছে না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে এক নাগাড়ে খুঁজিয়ে চলছে ওদের পায়ের কাছে এসে পড়া সুরগুলোকে।
পরোয়াই করছে না যেন বিশাল অক্টোপাসটা গর্ত থেকে পুরোপুরি বেরিয়ে পড়েছে। এগিয়ে আসছে ধীরে ধীরে। একটা মানুষকে ধরতে পারলেই রাতের খাবার হয়ে যাবে তার। শিকার ধরতে গেলে কিছুটা আঘাত সহ্য করতেই হয়। কাজেই বর্ষার খোঁচাগুলো হজম করে যাচ্ছে যেন। পানি থেকে ছিটকে বেরিয়ে এসে যেন উড়ে এসে কিশোরের পায়ের কাছে পড়লো একটা সুরের মাথা। ছুঁয়ে ফেললো পা। লাফ দিয়ে পিছিয়ে গেল কিশোর। জড়িয়ে ধরতে পারলে আর মুক্তি ছিল না এই সুরের কবল থেকে। ঠান্ডা ভেজা স্পর্শ। নিজে অজান্তেই গলা চিরে বেরিয়ে এলো চিৎকার। তার হাত ধরে একটানে সরিয়ে নিল মুসা দেয়ালের কাছে, সুরের নাগালের বাইরে। বোঝালি দিয়ে এক কোপে সুরের মাথাটা কেটে আলাদা করে ফেললো একজন যোদ্ধা। টিকটিকির লেজের মতো কুৎসিত নাচ শুরু করলো অংশটা। রাগে ব্যথায় ভীষণ ক্ষেপে গেল অক্টোপাস। যে করে হোক মানুষ শিকার করবেই। পণ করে ফেললো যেন সে। একসঙ্গে পানি উপরে তুলে দিল 8টা সুর। এর জন্য অপেক্ষা করেছিল যোদ্ধারা। প্রচণ্ড আক্রমণ চালালো। কুপিয়ে টুকরো টুকরো করে ফেলতে লাগলো সুরগুলো। পানিতে মাথা তুলেছে অক্টোপাস। যন্ত্রণায় শরীর মোচড়াচ্ছে। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে কাটা সুরগুলোর মাথা থেকে। রীতিমতো হরর ছবি। অনেকটা মানুষের মতো করে গোঙাতে আরম্ভ করেছে মৃত্যু যন্ত্রণায়। শরীরের যেখানে যেখানে বর্ষা বিদ্ধ হচ্ছে, আক্রমণ করছে না আর। অস্ত্রই নেই, করবে কি দিয়ে? অদ্ভুত আচরণ করছে। মুসার মনে হলো অন্তিম মুহূর্ত উপস্থিত। বুঝে গেছে জিপটা। গর্তের ভেতরে থেকে লড়াইয়ের সময় অক্টোপাসের বুদ্ধির যে পরিচয় পেয়েছিল সে, তাতে এরকমটা ভাবতে লাগলো। খোঁচানোর বিরাম নেই। যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় সেই চেষ্টাই করছে যোদ্ধারা। আনন্দে নাচতে শুরু করছে সাগরের হাসি। ওকে খাবো, ওকে খাবো। মজার মাংস। মুসার কিশোরের দিকে তাকিয়ে বাচ্চা মেয়ের মতো হাততালি দিয়ে হাসতে লাগলো সে। তোমরাও খাবে? তুমি খেও, হাত নেড়ে বলল কিশোর। আমি এর মধ্যে নেই। বাপরে বাপ, কি বিচ্ছিরি! শুঁয়োপোকার চেয়ে অনেক সুন্দর। মুসা কিছু বলল না। খাবারটা কেমন হয় না খেয়ে দেখে দেখে আগেই মানা করে দিতে রাজি নয়। পানি থেকে তোলা হলো মৃত অক্টোপাসটাকে। ওখানেই কুপিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলা হতে লাগলো। সাগরের হাসিও যোগ দিল সেই কাটাকাটিতে। ঘন হয়ে আসছে গোধূলি। ঘরে ফিরে চলল কিশোর আর মুসা। কুড়েতে গিয়ে ফিরে দেখলো কথা বলছে জজ আর ওমর। অক্টোপাসের সঙ্গে লড়াইয়ের কথা ওদেরকে বলতে যাবে এই সময় পাহাড়ের দিক থেকে ভেসে এলো চিৎকার। আসছে আসছে। জাহাজটাকে দেখতে পেয়েছে। জজ বলল, চলো দেখি কতটা এগোলো। বেশি দূরে যেতে হলো না। সৈকতে এসে জড়ো হয়েছে গায়ের লোক। উত্তেজিত হয়ে কলরব করছে। কয়েকজনের কথা শুনল জজ। ফিরে সঙ্গীদেরকে জানালো, অবাক কাণ্ড। কাহিনীতে এসেছে, তবে এদিকে না এসে চলে গেছে দ্বীপের আরেক ধারে। ওখানে নোঙর ফেলেছে। এদের ভাবা উচিত ছিল আমাদের। এখানে জাহাজ ভেড়াতে সাহস করবে না, এ তো জানা কথা। গায়ের লোকে ধরে খুন করে ফেলবে। এখনই কয়েকজনে গিয়ে কাজটা সেরে আসতে চাইছে। আমি ওদের মানা করেছি। অন্তত আমরা যতক্ষণ এখানে আছি কোনো খুন খারাপই চলবে না এখানে। তাহলে কি করা যায়? পরামর্শ চাইল ওমর। ঘুরে যেতে হলে কত দূর? হেঁটে যাওয়ার উপায় নেই। ঘুরে যেতে হলে ক্যানোতে চড়ে যেতে হবে। তাতে 15-20 মাইলের কম হবে না। শীষ দিয়ে উঠল ওমর। এত? দ্বীপের মাঝখান দিয়ে সরাসরি গেলে 7-8 মাইল। তবে যাওয়াটা অত সহজ না। খানিক দূর গিয়েছিলাম একবার, পুরোটা যেতে পারিনি। যাওয়া যায় তা না, তবে সাংঘাতিক কঠিন। যেতে হয় পাহাড় ডিঙিয়ে। 3000 ফুট উঁচু। অনেক বিপজ্জনক। শুধু যে পড়ে মরার ভয় আছে তা নয়, বুনো জানোয়ারও আছে। এখানে বুনো জানোয়ার? মুসা অবাক। মহাসাগর পেরিয়ে এই দ্বীপে জানোয়ার এলো কোত্থেকে? কিশোরও বুঝতে পারছে না। এসেছে ষাঁড় আর কুকুর। কুত্তাগুলো হলো সবচেয়ে খারাপ। আমি অবশ্য দেখিনি, শোনা কথা বলছি। একপাল সাদা কুত্তা নাকি বাস করে পাহাড়ে, হিংস্র। আগে পোষা ছিল, ছাড়া থাকতে থাকতে বন হয়ে গেছে। কয়েক বছর আগে তিমি শিকারীদের একটা জাহাজে করে নিয়ে আসা হয়েছিল ওগুলোকে। ফেরার সময় ফেলে চলে গেছে জাহাজের মালিক। গরুও বোধহয় অনেক আগে এভাবেই ফেলে রেখে যাওয়া হয়েছে। আশপাশে অনেক দ্বীপে বন বেড়াল আছে। আগে পোষা ছিল, ফেলে যাওয়ার পর বনে থাকতে থাকতে বন্য হয়ে গেছে। হ্যাঁ, অমর বলল, ওইসব জানোয়ারকে ভয় পাওয়ার কিছু নেই। যাওয়া যাবে কিনা তাই বলো। কায়নাথকে ঠেকাতেই হবে। ছেলেটাকে অন্তত কেড়ে রেখে দেওয়া উচিত। দেখি অশান্ত সাগরকে জিজ্ঞেস করে। মোড়লের কাছে এগিয়ে গেল জজ। কথা বলে ফিরে এলো। বলল, হ্যাঁ যাওয়া যাবে বলছে, তবে পথ খুব খারাপ। গাইড হিসেবে তারা কয়েকজন লোক দিতে রাজি হয়েছে। তাহলে তাড়াতাড়ি রওনা হওয়া দরকার। অস্ত্র নেবো নাকি? রাইফেল? বেশি বোঝা নিলে অসুবিধা হতে পারে। যা দরকার শুধু তাই। আমরা তো আর যুদ্ধ করতে যাচ্ছি না। পিস্তল নিলেই যথেষ্ট। বেশ, মোড়লকে বলো এখনই রওনা হতে চাই আমরা। কয়েক মিনিটের মধ্যে রওনা হলো ওরা। সঙ্গে চলল কয়েকজন যোদ্ধা। মশাল জ্বেলে নিয়েছে। দেখতে দেখতে চলে এলো পাহাড়ের গোড়ায়। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে ঢাল বেয়ে উঠতে শুরু করলো। দুপাশে ঘন জঙ্গল। মশালের আলোয় আরো বেশি ঘন লাগছে। মনে হচ্ছে লতাপাতার দুর্ভেদ্য দেয়াল। এর মধ্যে প্রবেশ করা যাবে না। কিছু দূর এগোনোর পর হাতে একটা আলতো ছোঁয়া পেল মুসা। তার বাহু খামচে ধরল নরম একটা হাত। অবাক হয়ে ফিরে তাকিয়ে দেখলো সাগরের হাসি। হাসলো। মশালের আলোয় ঝিক করে উঠল সাদা দাঁত। এলাম। মেজার খালি পায়ের দিকে তাকিয়ে আঁতকে উঠল মুসা। যে হারে ধারালো পাথর খোঁচা খোঁচা বেরিয়ে রয়েছে।
তাদের জুতো না থাকলে কেটে পা ফালা ফালা হয়ে যাওয়ার কথা। বলল, কেটে যাবে তো? কাটবে না, হেসে বলল সাগরের হাসি। কত উঠলাম, প্রবালের উপর দিয়েও হাঁটতে পারি খালি পায়ে। পাশাপাশি চলছে কিশোর, বিশ্বাস করলো কথাটা। কথা শুনে ফিরে তাকিয়ে ওমর বলল, এই তুমি এসেছো কেন? আশোক জজ বলল, ওকে নিয়ে ভাবতে হবে না তোমাকে। বিপদে ফেলবে ভাবছো তো? ফেলবে না, বরং সাহায্য করবে। ঝিনুক ওর বন্ধু, ও যাবেই, বলেও ফেরাতে পারবে না। আর কিছু বলল না ওমর। মশালের আলোয় জঙ্গল দেখতে দেখতে চলল।